আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিপ্লবের হিস্সা বুঝে নিতে 19 জুলাই দলে দলে যোগ দেন সোহরাওয়ার্দী উদ্যানে, এরকম লেখালেখি করছে জামাত নেতারা। জামাতের বিশেষ করে যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন তারা ব্যক্তিগত পেজগুলাতে, তাদের ব্যক্তিগত আইডিতে এভাবে তারা পোস্টারটি পোস্ট করেছেন। সেখানে 7টা দাবি তারা কেন্দ্র থেকে ঘোষণা করেছেন, আর 7টা দাবি প্রত্যেকে শেয়ার করে বলছে বিপ্লবের হিসাব বুঝে নেওয়ার জন্য নাকি জুলাই মাসের 19 তারিখে ঢাকা সোহরাওয়ার্দীতে তারা গণজমায়েত হচ্ছেন। এই বিশাল জমায়েত নিয়ে তারা যে কল্পনা জল্পনা বা আমাদেরকে আমাদের ব্রেনের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন যে জুলাইয়ের 19 তারিখে একটা কিছু ঘটাতে যাচ্ছে জামাত, আসলে কতটুকু ঘটাতে পারবে? জামাতের 7 দফা আমি পড়েছি কয়েকবার। 7 দফা পরে আপনাদের সামনে এই 7 দফা নিয়ে কথা বলবো। এই 7 দফা কি আসলে বাস্তবায়ন জামাত করে ছাড়বে নাকি করতে পারবে? ডক্টর মোহাম্মদ ইউনূসের এই 7 দফার সাথে কয়টার মিল খাবে আর কয়টার বিরোধিতা করবে ডক্টর মোহাম্মদ ইউনূস? নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস যমুনায় বসে মুস্কি মুস্কি হেসে বলবে আমার কথাগুলাই তো জামাত বলছে, আমি যেই কাজগুলা করব সেই পরিকল্পনাই তো জামাত আমাকে দিচ্ছে? কোনটা হবে? ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখে মুস্কি হাসি, নাকি তার ব্রু কুচকাবে যে এবার আবার জামাত কি আমার জন্য অভিশাপ হয়ে আসলো কিনা, নাকি আশীর্বাদ হয়ে আসলো? এই নিয়ে কথাগুলা আমরা একটু তুলে ধরছি। তাদের 7টি দফায় কি আছে? প্রথম কথাটা তারা বলেছেন সকল গণহত্যার বিচার করতে হবে। সকল গণহত্যার বিচার করতে হবে, সেটা 19 তারিখের দাবি। আর আজকে আমরা 10 তারিখে কি দেখছি? আজকে 10 তারিখে দেখছি যে পুলিশের আইজিপি মামুন বলেছে আমি শেখ হাসিনার সকল খুনের সকল হত্যার রাজসাক্ষী হবে। রাজসাক্ষী যদি পুলিশের আইজিপি মামুন হয়ে যান, সেই মামুনের সাক্ষী যদি আজ 10ই জুলাই বলে ফেলে, তাহলে 19-এর 9 দিন আগেই কি প্রথম দফা বাস্তবায়ন হয়ে গেল জামাতের, নাকি হওয়ার কিছুটা বাকি আছে? শুরু হয়েছে। বিশ্লেষক হিসাবে আপনারাও যথেষ্ট মেধা রাখেন, তাই আপনারা লিখবেন আমি প্রথম দফার প্রমাণ বা প্রথম দফার বাস্তবায়ন দেখছি নিজ চোখ দিয়ে। আপনারা দেখছেন কিনা এটা মন্তব্যের করে কমেন্টসে আপনারা লিখবেন, অবশ্যই আমার অনুরোধ থাকলো। এবার লিখেছে প্রয়োজনীয় মৌলিক সংস্কার। প্রয়োজনীয় মৌলিক সংস্কার করে নির্বাচন দিতে হবে। মৌলিক সংস্কারের ভিতরে কতটি মৌলিক সংস্কার হয়েছে, কতটি বাকি আছে? ইতিমধ্যে আলী রিয়াজ স্যারের একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায়, সকল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তিনি বলেছেন আমিও এসেছি সংবিধান ভায়োলেশন করে, আপনারা যারা আমার সাথে মিটিংয়ে বসছেন তারাও সংবিধান ভায়োলেশন করেই এসেছেন। জুলাই অভ্যুত্থানটা হয়েছেই সংবিধান ভায়োলেশন করে। সংবিধানের কথা মতে জুলাই বিপ্লব হয় না। তাই জুলাই বিপ্লব যেহেতু সংবিধানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সংবিধানের বিরুদ্ধে গিয়ে হাসিনাকে দিল্লি পাঠাতে পারে, তাহলে আবার সংবিধান করে সময় নষ্ট করাটা ঠিক হবে না। আলী রিয়াজ স্যারের এমন বক্তব্যের পরে আমাদের আর বোঝার বাকি নাই যে প্রয়োজনীয় মৌলিক সংস্কারের খুব ধার প্রান্তে পৌঁছে গিয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে সরকার। তাহলে দ্বিতীয় দফাটারও বাস্তবায়নের কাছাকাছি আছেন বর্তমান সরকার। এরপরে আসেন তৃতীয় নাম্বারে তারা কি লিখেছে? লিখেছে জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন। জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন। জুলাই সনদ হবে আর ঘোষণাপত্রটি বাস্তবায়ন হবে। সেটার জন্য আমরা কি দেখছি? এনসিপিকে নামায়ে দেওয়া হয়েছে রংপুর থেকে। শহীদ আবু সাইদের যেভাবে হাত তুলে আবু সাইদ বুক
পেতে দিয়েছিলেন গুলিকর আমার বুকে, সেই আবু সাঈদের কবরে গিয়ে শপথ নিলেন নাহিদ ইসলাম, হে আবু সাঈদ তুমি কবরে থেকে শুনে রাখো, তুমি মুস্কি মুস্কি হাসো, আমরা তোমার উত্তরসূরি। এবার আমরা 3 অগাস্ট আমরা শহীদ মিনারে দাঁড়িয়ে এই ঘোষণাপত্র পাঠ করব। এই ঘোষণাপত্র সরকার পাঠ না করলে আমরা নিজেরা পাঠ করে নিজেরা সংবিধান পরিবর্তন করে ফেলব। এই আবু সাঈদের কবর থেকে শুরু করে নাহিদ, সারজিদ, হাসনাত, সামান্তা, ওরা কি ঘরে ফিরেছে এখনো? ওরা রাস্তায় আছে। ওরা তারিখ কত দিয়েছে? অগাস্ট মাসের 3 তারিখ দিয়েছে। এরই মাঝে সরকার যদি ঘোষণা দিয়ে দেয়, সরকার যদি তা করে ফেলে, তাহলে তারা তাদের সর্বশেষ কর্মসূচিটা স্থগিত করবে। আর যদি না করে তাহলে তারা নিজেরাই সংবিধান বিলুপ্তির ঘোষণা দিয়ে নতুন জুলাই সনদের ঘোষণা শহীদ মিনারে দিবে। শুধুমাত্র এখানে নাহিদ আর এনসিপির তরুণ তরুণীরাই থাকবে তা নয়, বাংলাদেশে যারাই এই জুলাই বিপ্লবে সর্বোচ্চ ত্যাগ দিয়ে, কোরবানি দিয়ে সেখানে ছিলেন, তাদের পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, আমার মনে হয় লক্ষ লক্ষ মানুষ সেদিন শহীদ মিনারে গিয়ে হাজির হবে। প্রিয় দর্শক, এবার আসি আমরা নাম্বার 4 জামাত যা লিখেছে সেটা হলো জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন। শহীদ এবং আহতদের পুনর্বাসনের জন্য জামাত 19 তারিখে যে দাবি করবে, সেই দাবি বাস্তবায়নের আগে বাংলাদেশে কোনো সরকার পরিবর্তন হবে, বাংলাদেশে নতুন সরকার আসবে, এই স্বপ্ন বা এই কথা আমি বিশ্বাস করি না। আমি মনে করি জুলাই অভ্যুত্থানে শহীদ এবং আহতদের পরিবারের পুনর্বাসন এই জুলাই মাসের 31-এর ভিতরেই সরকারকে ঘোষণা দিতে হবে, সরকারকে করতে হবে। করার জন্য সরকারও অনেক দূর এগিয়েছে বলে আমি বিশ্বাস করি। এবার আসেন নাম্বার 5 জামাত কি চাচ্ছে? পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান। পিআর পদ্ধতি ছাড়া জাতীয় নির্বাচন হতে দিবে না। এই ঘোষণাটা তারা একেবারে সর্বোচ্চ জায়গা থেকে, সর্বোচ্চ জমায়েত থেকে, সর্বোচ্চ সমাবেশ থেকে ঘোষণাটা দিবেন 19শে জুলাই। আর সেই ঘোষণায় তাদের পাশে কে থাকবে? সেই স্টেজে যদি নাহিদ ইসলাম থাকে, আমার কাছে মনে হয় যে এটা কোনো মানে এমন বিষয় নয় যে নাহিদ ইসলাম থাকবে না। নাহিদ ইসলাম অথবা তাদের মহাসচিব আক্তার হোসেন থাকতে পারে সেই সমাবেশে। আর সেই সমাবেশে যদি আক্তার হোসেন অথবা নাহিদ ইসলাম থাকে, এনসিপির হাসনাত আব্দুল্লাহ এরা কেউ থাকে, তাহলে এটা আমরা ধরে নেব যে তারাও এই একই সাথে জামাতের মঞ্চে গিয়ে, জামাতের সমাবেশে গিয়ে তারাও ঘোষণা দিচ্ছেন কি, যে পিআর পদ্ধতি, যে যত ভোট পাবে সে তত আসন পাবে, সেই নিয়মের নির্বাচনে একাত্মতা ঘোষণা করবে। এবং সেই অনুষ্ঠানে শুধু এনসিপি নয়, সেই অনুষ্ঠানে যদি ইসলামী আন্দোলন, চরমনায়ের পীর সাহেবদের ভিতরে বড় ভাই হলেন ইসলামী আন্দোলনের আমির, আর দ্বিতীয় ভাই যিনি বরিশালে মেয়র নির্বাচন করেছিলেন তিনি হলেন নায়েবে আমির। ইতিমধ্যে নায়েবে আমির বহু শক্ত কথা বিএনপি সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তিকে বলে ফেলেছেন এবং উনি খুব শক্ত কথা বলতেই পছন্দ করেন। জামাতের আমিরের মতন নরম সুরে, বুদ্ধি করে, মেধা খাটিয়ে শান্ত মেজাজে বলেন না। উনি কিন্তু একটু মানে খুবই বলিষ্ঠ, শক্ত কণ্ঠে কথা বলে অভ্যস্ত। এই 19শে জুলাই এই জামাতের মহাসমাবেশে যদি তাদের 2 ভাইয়ের মধ্যে এক ভাই থাকেন, তাহলে তারাও পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলাদেশে হতে দিবে না। এই ডিক্লারেশনটাও ইসলামী আন্দোলন থেকে আসতে পারে বলে আমি মনে করছি। আপনি কি মনে করছেন? আপনার মতটা আপনি স্বাধীনভাবে কমেন্টস করে লিখবেন। এরপরে আসি আরও যেই রাজনৈতিক দলগুলা জামাতের সাথে
ইসলামী আন্দোলনের সাথে এনসিপির সাথে লিয়াজু করে একই মার্কায়, একই বাক্সে, একই ব্যালটে ভোটে আসতে চান, তাদেরও প্রতিনিধি জামাতের এই মহাসমাবেশে থাকবে বলে আমি মনে করছি। এরপরে আসেন নাম্বার 6, ষষ্ঠ নাম্বার, যেটা এখানে আরেকটি জামাতের বিশাল বিজয় আমি দেখতে পাচ্ছি, সেটা হলো আমার মতো 1.5 কোটি প্রবাসীকে নিয়ে তারা ভাবছেন। প্রবাসীদের রক্ত ঝরানো গামের টাকায় বাংলাদেশের উন্নয়নের, বাংলাদেশের সরকার পরিচালনায়, বাংলাদেশের পুলিশ বাহিনীর পোশাক, সেনাবাহিনীর ক্যাপ, নৌবাহিনীর যুদ্ধের জাহাজ কিনা হয় কার টাকায়? প্রবাসীদের মাথার গাম পায়ে ফেলে যে টাকা রোজগার করে যে রেমিটেন্স বাংলাদেশে পাঠা, ওটা বাংলাদেশের টাকা হিসাবে পা, আর তাদের ডলার, তাদের পাউন্ড, তাদের ইউরো, তাদের রিয়াল, তাদের দিরহাম, তাদের দিনার, এইগুলা দিয়ে সরকার বিদেশ থেকে আমাদের জন্য খাদ্য কিনে, সেনাবাহিনীর জন্য অস্ত্র কিনে, নৌবাহিনীর জন্য জাহাজ কিনে, পুলিশের জন্য পোশাক কিনে, সব খরচ করে এই প্রবাসীদের টাকা দিয়ে। আর সেই প্রবাসীদের বেলায় বলেছে কি, প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা করতেই হবে, প্রবাসীদের ভোটের ব্যবস্থা করতেই হবে। এই আন্দোলনটা, এই সংগ্রামটা, এই বক্তব্যটা যেহেতু জামাত শুরু করেছে, সেহেতু জামাতের সাথে আমরা দেখছি ইসলামী আন্দোলন, এনসিপি সহ অন্যান্য দল থেকেও বলিষ্ঠভাবে বলা হচ্ছে। আর এই বলিষ্ঠভাবে শুরুতে বিএনপি না বলার কারণে প্রবাসীদের মধ্যে যারা বিএনপির ভোটার ছিলেন, যারা সমর্থন করতেন হাসিনার এগেনিস্টে বিএনপি ভালো, আওয়ামী লীগের এগেনিস্টে বিএনপি ভালো, যারা মনে করতেন, তাদের ভোট কিন্তু নড়াচড়া করে, তারা কোনো দলের কাছে বিক্রি নয়, আর কোনো দল থেকে তারা কোনো মুনাফাও পান না। সেই কারণে তাদের এই ফ্লেক্সিবল ভোটগুলা, এই যে পরিবর্তনশীল ভোটগুলা, সেই ভোটগুলা কিন্তু কেড়ে নিয়ে যাচ্ছেন জামাত। এবং প্রবাসীদের ভোটের সর্বোচ্চ গ্যারান্টি দেওয়ার আগ পর্যন্ত কোনো নির্বাচনী ডিক্লারেশন নির্বাচন কমিশন দিতে পারবে না। দিলে হবেটা কি? প্রবাস থেকে আরেকটা আন্দোলন শুরু হয়ে যাবে। যেই প্রবাসীদের আন্দোলনে শেখ হাসিনা দিল্লি গিয়েছেন, যেই প্রবাসীদের রেমিটেন্স শাটডাউনের কারণে শেখ হাসিনা দিল্লি পালিয়েছিলেন, সেই রেমিটেন্স শাটডাউনের বিষয় আসতে পারে প্রবাসীদের কাছ থেকে বিভিন্ন এম্বাসিকে ঘেরাও করে ফেলা, বিভিন্ন এম্বাসির কার্যক্রম বন্ধ করে ফেলা, বিভিন্ন ধরনের প্রবাসীদের হুঙ্কার ইতিমধ্যে আমরা প্রবাসী নেতাদের কাছ থেকে পেয়েছি, আপনারা দেখেছেন। ইতিমধ্যে এই নিয়ে সেমিনার, সিম্পোজিয়াম বিভিন্ন দেশে হচ্ছে। বাংলাদেশে গিয়েও প্রবাসীরা নির্বাচন কমিশনার সহ বিভিন্ন জায়গায় কথা বলছেন। তাই প্রবাসীদের সেই অধিকারের কথা বললেন 6 নাম্বারে জামাতের এই 7টি দফার ভিতরে 6 নাম্বার দফা। আর 7 নাম্বার দফা দিয়ে আমি শেষ করব আপনাদের সাথে এই ভিডিওর আলাপচারিতা। 7 নাম্বারে আছে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ। এখন লেভেল প্লেইং ফিল্ড, সবার জন্য ফুটবল সমানভাবে খেলার জন্য মাঠটাকে সমান করতে হবে। ডান পাশের তাদের গোলকিপার যাতে করে সুন্দর দাঁড়াতে পারে, বল ধরতে পারে, গোলকিপার বা ডান পাশের মাঠের ভিতরে যেন কোনো কাদা না থাকে, কোনো পাহাড়ি মাটি না থাকে, কোনো ধরনের সমস্যা না হয়। ডান পাশও ঠিক থাকতে হবে, বাম পাশও ঠিক থাকতে হবে। বাম পাশের গোলকিপার দাঁড়ালে যাতে কোনো সমস্যা না হয়, বাম পাশের যারা খেলবে তারাও যেন কোনো সমস্যাই না পড়ে। ডান বাম এবং চতুর্দিকে স্কোয়ার করে মাঠটাকে প্লেন করার কথা কে বলেছেন? জামাত বলেছেন। ইতিমধ্যে এনসিপি বলছে কিসের নির্বাচন? এখন তো মাঠের ভিতরে এক দল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য আছে। এই যে খেয়ে গিয়েছে আর খাওয়ার জন্য আছে, এটা যদি প্লেন না হয়, সমান না হয়, ততদিন পর্যন্ত কোনো খেলা হবে না। পাশাপাশি
ইসলামী আন্দোলন চরমুনাই থেকে একই সুরে কথা বলা হচ্ছে, একই সুরে তাদের সাথে আরও যে ছোট ইসলামিক এবং অন্যান্য রাজনৈতিক দলগুলা যুক্ত হয়েছেন তারাও একই সুরে কথা বলছেন। তাহলে এই জামাতের 7 দফা বাস্তবায়ন নির্বাচনের আগে আবশ্যিক বলেই আমি মনে করছি। আপনি যেটা মনে করছেন সেটাই কমেন্টস করে লিখবেন। অনেকে আমাকে পাগলও বলছেন, অনেকে আমাকে ছাগলও বলছেন, এতে আমার কোনো দুঃখ নাই। ওই প্রিয় ভাই বোনদের জন্য আমার কষ্ট হয় যে আপনারা যে আমাকে পাগল আর ছাগল, অতিরিক্ত নিউজ, অতিরিক্ত অ্যাডভান্স কথা বলি লেখেন, তারা কিন্তু বাস্তবে দুদিন আগে আর পরে আমরা দেখেছি যে সংস্কার কমিশনের সাথে যারা প্রথম দিকে ন বলেছে তারা শেষের দিকে এসে হা বলেছে, আমাদের কথাগুলাতেই ফিরত এসেছেন। তাই 100% কথা আমার সঠিক হবে তা তো নয়, কারণ আমার কাছে কোনো জিব্রাইল আসে না, ফেরেস্তা এসে আমারে কোনো নিউজ দেয় না। রাজনীতি পর্যালোচনা করে রাজনীতি বিশ্লেষণ করি, রাজনীতির সেই লাইনটা আছে ওই লাইনটা রিড করার চেষ্টা করি। কি অতীতে হয়েছিল, বর্তমানে কি হচ্ছে, ভবিষ্যতে কি হতে পারে, সেই নিয়ে আমরা বিশ্লেষণকারী। আমাদের সকলের কথা 100% কারেক্ট, এই কথাটা ভাবাটা ভুল ছাড়া সঠিক নয়। প্রত্যেকের কথার ভিতরে 20% ছেড়ে দিয়ে যদি 80% সঠিক হয় তাহলে আপনি ভাববেন এই রাজনৈতিক বিশ্লেষক সঠিক জায়গায় আছে। আর 100-এ 100 শয়তান ছাড়া কোনো মানুষ বলতে পারবে না যে আমার বিশ্লেষণ 100% সঠিক হবে। কেটিভি 24-কে যদি ভালো লাগে, কথা যারা শুনছেন তাদের পরিবার পরিজন ভাই বোন বিশেষ করে নারীদেরকে সাবস্ক্রাইব করাবেন। আমাদের চ্যানেলে পুরুষের সংখ্যা 90%, নারীদের সংখ্যা মাত্র 10%। তাই নারীরা বিভিন্ন ধরনের ভিডিও দেখে সময় পাস করেন, তাদেরকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করাইয়া দিবেন। এই প্রত্যাশা আপনাদের প্রতি রেখে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।